হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে মেইনলি কথা বলতে আসলাম যে আমি কিভাবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চান্স পেলাম। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট টাইম টেকার পর রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে জাহাঙ্গীরনগর আসার জার্নি এবং মাঝে বিউপি ছিল। তো সবকিছু আমি কিভাবে আসলে কাভারটা করলাম, এটা নিয়ে আজকের ভিডিওটা বানাবো। তো ভিডিওর প্রথমে সবাই লাইক করে দিও এবং সাবস্ক্রাইব করে পাশেই থেকো, বেল আইকনটা ক্লিক করে দিও। আর এখানে সবকিছু তোমাদের আপডেট দিতে থাকবো অ্যাডমিশন রিলেটেড। এটা সেকেন্ড টাইম যারা টার্গেট শেষ করে, কারণ আমি নিজেও একজন সেকেন্ড টাইমার ছিলাম। আর ফার্স্ট টাইমে জাহাঙ্গীরনগরে সহ বিভিন্ন ভার্সিটিতে চান্স পাওয়া একটু টাফ, পড়াশোনা অনেক বেশি করতে হয়। তো প্রথমে অ্যাডমিশন জার্নিটা আমার কেমন ছিল, আমি মেইনলি সেন্ট জোসেফ কলেজ থেকে পড়াশোনা করি। তারপর আমি আগাই আমার অ্যাডমিশন জার্নির দিকে। কিন্তু আমার কোনো নিজের বড় ভাইটাই ছিল না যে কোথাও বিশ্ববিদ্যালয়ে পড়ে বা কিছু। আমার বংশের মধ্যে আমি প্রথম যে বিশ্ববিদ্যালয়ে পড়ি। যদিও আমার আব্বু সিভিল ইঞ্জিনিয়ার ছিল, কিন্তু একটা প্রপার বিশ্ববিদ্যালয়, এই চারটা স্বায়ত্তশাসিত, এটার মধ্যে আমি প্রথম। এই জন্য প্রথমে বুঝতে পারি নাই আর কি কিভাবে কি প্রিপারেশন নিতে হবে। আব্বু শুধু বলতো যে বুয়েটে চান্স পেতে হবে, কিন্তু আবার মাঝে মাঝে মনে হতো ডাক্তার হয়ে, আমার চেহারা দেখে অনেকে বলতো যে অনেক সুন্দর চেহারা, তাহলে তুমি ডাক্তার হলে তোমাকে মানাবে। তো এইভাবে আর কি আমার দিনকাল যেতে থাকে। আমি কিন্তু ইন্টার লাইফে আমি বুঝতে পারিনি আর কি যে অ্যাডমিশন লাইফটা এত বড় একটা সিরিয়াস বিষয়। ভালো কলেজে অ্যাডমিট ছিলাম, তো ভাবছি যে হবে, দেখা যাবে কি হবে না হয়। তা ওই টাইমে আবার অনেক 2015 সাল আর কি আমার ইন্টার ইন্টার টাইমে। তো ওই টাইমে দেশে তো অনেক রাজনীতি কারণে অনেক হরতাল এসব চলতো। আমার বাসা আবার মিরপুরে, মিরপুর থেকে আসাদ গেট যাওয়া বাসে চড়ে, মাঝে মাঝে অফ ডে থাকতো আর কি বেশিরভাগ হরতালের কারণে। তো এই কারণে ভার্সিটি মানে কলেজে মিস যাইতো। ঠিক আছে, তো এইভাবে আর কি দিন আগাতে থাকে। পরে অ্যাডমিশন টাইমটা আসলো কিভাবে আমি বুঝতে পারলাম না। এসএসসি দিলাম, ঠিক আছে, সব কটাই এ প্লাস, শুধুমাত্র ফিজিক্সে এ প্লাস পাইলাম না। ওই বছর আবার কোশ্চেন 100 100 আউট হইতো আর কি। ঠিক আছে, শেখ হাসিনার আমলে তো কোশ্চেন আউটের একটা আখড়া ছিল আরো। এত কোশ্চেন আউট হইতো, কিছু করার থাকতো না আর কি। তো সবাই গণহারে এ প্লাস গোল্ডেন পেয়ে গেছে, যারা মনে করো এত ফালতু ফালতু স্টুডেন্ট। ঠিক আছে, আমার বন্ধু বান্ধব অনেকে যারা কোশ্চেন নিয়ে তোমার এ প্লাস পাইছে, কিন্তু তারা আমার যোগ্যতার কাছাকাছি নেই। তো এইসব কারণে তোমার যে কন্ডিশন একটা বুয়েট ঠিক করে দেয়, সেখানে ফিজিক্স এ প্লাস থাকা লাগবে। তো এই কারণে তখনই আমার স্বপ্নটা ভঙ্গ হয়ে যায়, যদিও আমি উদ্ভাসে ভর্তি ছিলাম। কিন্তু আমার স্বপ্নটা কি হয় যে ভঙ্গ। তখন আমি মেডিকেল প্রিপারেশন এত তাড়াতাড়ি কিভাবে নিব, কারণ সেখানে তো সব মেমোরাইজ করতে হবে। পরে ঘরে বসেই আর কি আমি প্রিপারেশন নেওয়া শুরু করি যে থাক, ঢাকা ইউনিভার্সিটি এ ইউনিট, রাজশাহী ইউনিভার্সিটি যেটা সায়েন্সের ইউনিট, এইটাতে আমরা প্রিপারেশন নিব, জাহাঙ্গীরনগর। ঠিক আছে, এই ইউনিট গুলো পরীক্ষা দেওয়া আবার অনেক বেশি কিন্তু টাফ থাকে। তো একা একাই তারপর প্রিপারেশন নেওয়া শুরু করলাম। আর উদ্ভাসে ক্লাসটা বাদ দিলাম, ওইটার বদলে ওদের যে ভার্সিটি ওটা ফ্রিতে শিফট করায় দিত, ওইখানে ভর্তি হলাম। ওখানে তো কোটি কোটি টাকার ব্যাপার আর কি, হাজার হাজার কোটি টাকা তারা কামায় এই কোচিং এর মাধ্যমে। ফি খুবই খুবই বেশি আর কি, আমার টাইমে ছিল 18,000 করে, এখন জানি না কত। তারপর প্রিপারেশন নেওয়া শুরু করি, কিন্তু ঘরে আর কি মেইন প্রিপারেশনটা নেই এরকম। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা হলো আমার যখন, তখন মনে করো ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিকেই যাইতাম, কিন্তু পরীক্ষার হলে গিয়ে অনেক ভালো পরীক্ষা দিচ্ছি, ঠিক আছে, যে সব পারতেছি কিন্তু লাস্টে গিয়ে আমার টাইমে আর কি ছিল ফিজিক্স কেমিস্ট্রি আলাদা করা ছিল, যে ওএমআর শিটে যে ফিজিক্সেরটা এখানে অ্যান্সার করতে হবে, কেমিস্ট্রিটা এখানে। তখন মনে করো আমি দেখি যে কেমিস্ট্রিটা আমি ফিজিক্সে করে ফেলছি, ফিজিক্সেরটা কেমিস্ট্রিতে। লাইফে মানে যত বড় একটা ধাক্কা খাই, ওইখানে একটা ম্যাডাম ছিল, ম্যাডামরা বললাম ম্যাডাম একটু প্লিজ দেন, রিকোয়েস্ট করলাম, হাত পা ধরলাম, কিন্তু ম্যামটা দেয় নাই। এই কারণে আর কি ঢাকা ভার্সিটি ফার্স্ট টাইমে ছুটে যায়। আর ডি ইউনিটের প্রিপারেশন নেই তখনকার ডি মানে এখনকার ঢাকা ইউনিভার্সিটি যেটা বি ইউনিট, সেটা।
এইভাবে আমার ঢাকা ভার্সিটি মিস হয়। পরে রাজশাহী ভার্সিটিতে দিলাম, সেখানে পজিশন আসলো বায়োলজিক্যাল ইউনিটের 99তম। ঠিক আছে, তাহলে বুঝতেই পারতেছো রাজশাহীতে যেহেতু টপ করছি, টপ 100-এ আছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যাটলিস্ট 1-1.5 হাজার 2 হাজার হইলে তো সিরিয়াল আসতো কমসে কম, টপ করারই সম্ভাবনা ছিল। কিন্তু আমি একটু দূরেই বললাম, তাও তো মনে করো একটা সাবজেক্ট হইলেও পাইতাম, জুলজি বোটানি হইলো অ্যাটলিস্ট। এই একটা কষ্ট। তারপর আমার বাসা হচ্ছে মিরপুরে, আমি আবার হোমসিক মানুষ। ঠিক আছে, তার আগে আমি ক্লাস 5 থেকে 6-এ হচ্ছে একবার, 5-এ আমি আবার ছিলাম হচ্ছে তোমার ঢাকার বাইরে একটু লোহজং, মুন্সিগঞ্জ লোহজং এ। তো সেখান থেকে আবার ইয়াজউদ্দিন কলেজ ছিল মুন্সিগঞ্জে। ঠিক আছে, প্রেসিডেন্ট ইয়াজউদ্দিন বিএনপি আমলের, তার একটা কলেজ স্কুল ছিল আর কি, হাই স্কুল কলেজ দুইটাই। সেখানে আবার হচ্ছে বোর্ডিং থাকা যায়। তো আমি নিজের ইচ্ছা করে বাসায় বলি যে আমাকে বোর্ডিং এ ভর্তি করে দাও, কারণ লেখাপড়া ভালো হয়। তো তখন থেকে ইচ্ছা ছিল আর কি ভালো কিছু করার, কিন্তু একটা ছেলে বলছিল, একটা মেয়ে আর কি পরিচিত ছিল, সে বলছিল যে তোমার আম্মু তো শুধু কান্না করে। তারপর থেকে মনে করো আমি তো প্রথম 1 সপ্তাহ কোনো প্যারাই লাগে নাই, কিন্তু যখন এই কথাটা শুনছি যে তোমার আম্মু শুধু তোমার জন্য কান্না করে, তারপর থেকে মনে করো আমার আর মন টিকে নাই, হোমসিক হয়ে যায় আর কি। ঠিক আছে, দেয়াল টপকায় টপকায় হচ্ছে বাসায় ফোন করতাম আম্মুকে, মানে একটা মায়ের সাথে একটা ভালোবাসার সম্পর্ক। ঠিক আছে, তারপর গান গাইতাম নিজে নিজে, পৃথিবীর যত সুখ যত ভালোবাসা সবই যে তোমায় দেবো একটাই আশা। এটা হচ্ছে মার জন্য গাইতাম, ক্যান ইউ বিলিভ দ্যাট, মানে ওই ছোট বয়সে 5-6-এ। পরবর্তীতে এটা জানার পর বাসায় থেকে পরে নিয়ে যায় আমাকে, প্রায় 1-1.5 মাস পর 36,000 টাকা 1 মাসের মধ্যে খরচ করে ফেলি। ওই যুগে 2008-9-10-এর কথা বলতেছি, এখন নাইলো 60-70 হাজার টাকা লাগে, কিন্তু আব্বু খরচ করছিল আর কি আমার জন্য। হোমসিক মানুষ, কিন্তু এই জন্য রেজাল্টও ভালো করছিলাম। ক্লাস 6 এবং ক্লাস 7-এ লৌজং পাইলট স্কুল থেকে আমি ফার্স্ট হয়েছিলাম। ঠিক আছে, তারপর আবার একটু পড়াশোনায় বিভিন্ন কারণে পড়াশোনা থেকে একটু দূরে সরে যাই, কিন্তু পরে আবার ক্লাস 10-এ এসএসসি তে আবার গোল্ডেন পাইছি, অনেক পড়াশোনা করছিলাম। সেটা অন্য হিস্ট্রি, এটা পরে বলবো। এবং এসএসসি তেও কিন্তু আমি ম্যাথ, হায়ার ম্যাথ দুইটাতেই 100-তে 100 পাই আর কি আল্লাহর রহমতে। তো ম্যাথে একটা অনেক দক্ষ ছিলাম, এবং ইংলিশেও দক্ষ ছিলাম। আমার বন্ধুরা বলে এখনো যে হাই স্কুলে তো তোর থেকে ভালো ইংলিশ কেউ পারতো না। আমার বন্ধু আছে আর কি সাউথ ইস্ট ইউনিভার্সিটির টিচার, শান্ত। তো সে আর কি বলে এটা, কারণ উই আর আমার কম্পিটিশন থাকতো আর কি হাই স্কুলে, হয় উই ফার্স্ট হবে নাহলে আমি ফার্স্ট হব, এই আর কি অবস্থা। তো ভার্সিটিতে রাজশাহীতে গেলাম, সেখানে গিয়ে 1-1.5 মাস থাকলাম, কিন্তু দেখি যে অনেক আউটডেটেড আর কি। কই ঢাকায়, মানে ঢাকায় থাকতাম বুঝো না, সবকিছু টেকনোলজি বা সবকিছুতে আর কি অনেক বেশি টপে। তারপর নিউজ বলো, যে কোনো কিছু বলো। আর আমার বাসা আবার মিরপুরে, ঢাকার রাজধানী বলা যায়। আমার এখান থেকে 5 মিনিট লাগে সংসদ যাইতে। 5 মিনিট না, 8-10 মিনিট বাইকে আর কি, আমার তো বাইক আছে। তারপর বসুন্ধরা বলো, এই পাশ দিয়ে গুলশান, বনানী, এগুলো এলাকাতে এখন থাকি আর কি, অল টাইম ওগুলো জায়গায় ঘুরি টুরি। তারপর ঢাকা ইউনিভার্সিটি টিএসসি, এখন তো আবার মেট্রো রেলও আছে। তো বুঝতেই পারতেছো ঢাকা তো উন্নত সিটি আর কি, ঢাকা হচ্ছে মেগা সিটি। তো এটা আমার ড্রিম ছিল যে ঢাকা ইউনিভার্সিটি, মানে ঢাকায় থাকতে হবে, আবার হোমসিক বিশেষ করে। কিন্তু তাও যদি আমি মনে করো 99তম না, দেখো ভাগ্যের একটা পরিহাস যে 99তম আমি। এখানে কি হইলো, মানে 99-এর জন্য আমি জুলজি সাবজেক্টে পাইলাম, কিন্তু 98 পর্যন্ত তোমার হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং গেল। মানে ওই টাইমে ফার্স্ট চয়েস ছিল হচ্ছে জেনেটিক্স, সেকেন্ড হচ্ছে জুলজি, থার্ডে বোটানি। কিন্তু আমার মনে করো কপালটা এখানে আটকায় গেল যে 99তম হইলাম, এক সিরিয়ালের জন্য হচ্ছে তোমার জেনেটিকটা পাইলাম না। পরে ওইখানে অবশ্য সিআরও নির্বাচিত হয়ে ভোটে সেটা, ঠিক আছে, একটা স্পিচ দিছিলাম যে হচ্ছে তোমাদের সবাইকে হেল্প করবো। পরে ছেলেরা মেয়েরা সবাই মিলে ভোট দিছে 100-100, পরে সিআর হয়ে যায় আর কি। এই আর কি অবস্থা। পরে আমি যখন সেকেন্ড টাইম দিব কিনা ভাবতেছিলাম, কারণ ওটাও রাজশাহী অনেক দূর, আবার আমি হোমসিক পার্সন, কষ্ট লাগতো আর কি। কয়েকবার আসা যাওয়া করছি, তারপরও থাকার চিন্তা ভাবনা করতাম যদি জেনেটিক পাইতাম। তবে ভালো সাবজেক্টও পাইলাম না, জুলজি পিওর সাবজেক্ট, এটা পড়ে মনে করো জীবনে কি বা করবো।
মানে গবেষণা ছাড়া আর কি ইচ্ছা নাই, কিন্তু আমার ছোটবেলা থেকে আর কি ড্রিম ছিল, বাবা মা এই স্বপ্নটা ঢুকাই দিছে যে হচ্ছে কি জানি ক্যাডার হইতে হবে। ছোটবেলা থেকে আবার হচ্ছে অ্যাডমিন ক্যাডার দেখে আসছি। আবার আমার এক চাচা আবার হচ্ছে বিশেষ পুলিশ ক্যাডার, ঠিক আছে, ডিআইজি বর্তমানে। তো সব মিলা একটা বিশাল ব্যাপার স্যাপার আর কি। তো এখন আমি চিন্তা করতেছি কিভাবে কি করা যায়। পরে বাসা থেকে বলে যে তুমি যদি ডাক্তারি প্রিপারেশন নাও তাহলে শুধুমাত্র আসতে পারবা। পরে আমি বললাম ঠিক আছে নিবো, সাথে সেকেন্ড টাইম জাহাঙ্গীরনগরের জন্য প্রিপারেশন নিবো। কারণ জাহাঙ্গীরনগর ফার্স্ট টাইমে গেছিলাম অনেক সুন্দর, টিকি তো নাই বুঝই তো, কিন্তু ফার্স্ট টাইমে টেকে সহজ না, সিটও কম। ঠিক আছে, সৌন্দর্য তো মুগ্ধ হয়ে গেছে, অতিথি পাখি তখন ভরা ভরা ছিল। এখন তো তেমন নাই। ঠিক আছে, তখন আরো বেশি ছিল, মানে প্রকৃতির মায়া জাল। এবং প্রথমবারের মতো আমি অবাক হই যে এটা জাহাঙ্গীরনগর এত সুন্দর একটা ক্যাম্পাস। আমার বন্ধু বান্ধব টিচার, মানে আমার যে সেন্ট জোসেফ কলেজ ছিল সেখানে ম্যাথের টিচার, তারপর বাংলার টিচার তো একজন বাদে ঢাকা ভার্সিটি শুধু, তাছাড়া সবাই তোমার জাহাঙ্গীরনগরের। তো তো সবাই আর কি অনেক বেশি ইন্সপায়ার করতো যে হচ্ছে জাহাঙ্গীরনগর এমন এমন, জাহাঙ্গীরনগর তেমন তেমন। এটা শুনে তো আমি আরো বেশি অবাক যে আরে জাহাঙ্গীরনগর তো আসলে মনে হয় সেরা। ঠিক আছে, বিশেষ করে আমার ম্যাথের দীপক স্যার সেন্ট জোসেফের, তিনি হচ্ছে বেশি ইন্সপায়ার করতো আর কি, যে সাংস্কৃতিক রাজধানী, তারপর আরো বিভিন্ন কিছু বলতো আর কি। ঠিক আছে, অনেকগুলো স্যার আছে সেন্ট জোসেফের, জাহাঙ্গীরনগর থেকে যারা টিচার হইছে। তো তারা তাদের মাধ্যমে ইন্সপায়ার হইলাম আর কি। পরে আমিও চিন্তা করছি আমি এটাই পারবো ভালো, কারণ হচ্ছে ফার্স্ট টাইমে যখন পরীক্ষা দিয়েছিলাম বি ইউনিটে হয়েছিলাম 835তম, সি ইউনিটে হয়েছিলাম 105তম। ঠিক আছে, সায়েন্স থেকে আবার সায়েন্সের কোটার কারণে আবার ওইখানে মাইনাস হয়ে যায়। তাই আমি বুঝছিলাম যে হচ্ছে যেমনি হোক জাহাঙ্গীরনগর আমার কি হবেই। সায়েন্স গুলো হবে না আমি বুঝছি, কারণ হচ্ছে সায়েন্সে আমার কোনো আতা পাতা ছিল না। ঠিক আছে, কারণ অনেক বেশি কম্পিটিশন হয় কিন্তু। আবার ডি ইউনিট তোমার শুধুমাত্র ম্যাথ ট্যাথ নাই আবার ওখানে। আমি আবার ম্যাথে পাকা। তো সব মিলে একটা কোইন্সিডেন্স, তখন আমি বুঝে ফেলি যে হচ্ছে বি ইউনিটই আমার মেইন টার্গেট হওয়া দরকার, বি আর সি। তো এটা নিয়ে হচ্ছে আগাই, এবং একটা কোচিং এ ভর্তি হই ফার্ম গেটে। 25,000 টাকা, 25 না, 15 15 30, না 25ই দিছিলাম আর কি, দুইটা একসাথে দেখে 25,000 টাকা নিছিল। আর একটা কোচিং এ ভর্তি মেডিকেলের জন্য 18,000 টাকা দিয়ে। কিন্তু কোচিং এর সার্ভিস ছিল একবার খারাপ। আর রেটিনাতে আমি মাত্র একদিন ক্লাসে গিয়ে আর যাইনি, কারণ আমার ডক্টরি প্রিপারেশন ইয়া ছিল না আর কি, টার্গেট ছিল না। তো 18,000 টাকা ওইখানে একদিনের লস। আর 25,000 টাকা দিয়ে যেটা ভর্তি হই, সেটা তো মনে করো কিছুদিন ক্লাস করে দেখি যে হচ্ছে শুধু ডাকে, টিচাররা শুধু বলে যে আমার কাছে প্রাইভেট পড়ো, আমার কাছে প্রাইভেট পড়ো। তাই আমি ভাবলাম কিরে প্রাইভেট শুধু পড়তে বলে কেন। পরে একদিন মনে করো ভাবলাম যে ক্লাস করে দেখি ওনাদের, পরে দেখি যে কিরে কোচিং একরকম শিট দেয় আর ওনার প্রাইভেট আর এক রকম, তাহলে কোচিং করে লাভ কি। তারপর বুঝলাম যে কোচিংটা আসলে হচ্ছে যে স্কুলের মতো, স্কুলে যেমন তোমরা যাও কিন্তু পরে আবার টিচারদের কাছে আলাদা প্রাইভেট, প্রাইভেটে মেইন কেয়ারটা হয়, স্কুল জাস্ট ফাও। এই কোচিংটাও সেম। কোচিং এ হচ্ছে কোচিং করাটা হচ্ছে তোমার স্কুলের মতো, কিন্তু সেই টিচারদের কাছে পড়লে সেটা হচ্ছে তোমার কাছে প্রাইভেট, সেটা হচ্ছে ইফেক্টফুল হবে। ঠিক আছে, এমনকি ইংলিশও একটা স্যারের কাছে আর কি ভর্তি হইলাম, সেও অনেক ভালো আর কি, টি- মানে ক্লাস নিত আমার। তিনি আবার ঢাকা ভার্সিটির ছিলেন, কোচিংও করাইতেন ঢাকা ভার্সিটির জন্যই, কারণ তার মাধ্যমে আবার হচ্ছে আমার এক ফ্রেন্ড আর কি চান্স পাইছিল। তো এই কারণে ওনার কাছেই পড়ি। ওইখানে গিয়ে হচ্ছে একটা ছেলের সাথে পরিচিত হয়, মানে বন্ধু আমার এখন আবার ক্লোজ ফ্রেন্ড, নাম মতিউর, ঢাবিতে আছে বাংলা বিভাগে। তো তার সাথে পরিচিত যখন হই, তখন দেখি যে সে শুধুমাত্র প্রাইভেটই পড়ে আর কি, টিচারদের কাছে কোনো কোচিং টোচিং করে না। কারণ সে হচ্ছে তার ভাইয়ের মাধ্যমে আগেই জানতে পারছে, কিন্তু আমার তো ভাইটাই ছিল না বললাম আগেই। তো আমি হচ্ছে একা হয়ে যাই আর কি। পরে ওর সাথে বন্ধুত্ব করি। পরে ওকে ঢাবিতে পাইতে অনেক ইন্সপায়ার করি আর কি, ওই লাইফে অনেক ব্রোকেন ছিল, কিন্তু ঢাকা ভার্সিটিতে যাতে চান্স পায় সেজন্য অনেক বেশি ইন্সপায়ার করছি ওকে আমি। এবং সেজন্য সে আমার প্রতিও অনেক গ্রেটফুল। তো অনেক ইন্সপায়ার করি আর কি তাকে, যাতে একটা চান্স সে যাতে পায় ঢাকা ইউনিভার্সিটিতে, এবং সে দখল করছে শেষ পর্যন্ত। এছাড়াও ওই বিশেষ করে ইংলিশটাই আমি বেশি করছি আর কি। ইংলিশ যেই কোর্সটা ছিল সেখানে আমি রেগুলার যাইতাম। এবং যারা মনে করো ফার্স্ট হইতাম আর কি অল টাইম, যতগুলো পরীক্ষা নিছে, আর যারা সেকেন্ড থার্ড হইতো তারা অবশ্যই এখন ঢাকা ভার্সিটিতে আছে। তার মানে বুঝতেছো ফার্স্ট টাইমে যদি আমি প্রিপারেশন নিতাম এই তোমার আর্টস এর ইউনিটটায়,
মানে মানবিকের জন্য সায়েন্স থেকে, তাহলে প্রথমবারই কিন্তু আমি ঢাকা ভার্সিটিতে অবশ্যই চান্স পেয়ে যেতাম ভালো কোনো সাবজেক্টে, ল অথবা ইংলিশ বা সামথিং লাইক দ্যাট। কারণ ওরা হচ্ছে আবার যখন, আমি সেকেন্ড টাইমার ছিলাম আর ওরা ফার্স্ট টাইমার, জাহাঙ্গীরনগরে পরীক্ষা দিচ্ছে, আমি তো হয়েছি কত পঞ্চম, আর ওরা হয়েছে 43, একজন হয়েছে 142, ঠিক আছে? তার মানে বুঝতেছো ওদের থেকে তো আমি আগে ছিলাম। তো এটা আমি বুঝলাম যে আমার নিজেকে, যে হচ্ছে আমি কিন্তু একজন ঢাকা ভার্সিটির স্টুডেন্টের থেকেও মেধা কম রাখি না আর কি, মানে টপারদের টপার অনুযায়ী, নর্মাল না আবার, মানে টপ টপ ক্লাস। আর যেটা ম্যাথ, ম্যাথ কোচিং যেটা নিত সেখানে তো আমি দেখতাম যে তার থেকে বেশি আমিই পারি, কারণ আমি সাইফুস ম্যাথ সহ আর বিভিন্ন বড় বড় ম্যাথ আমি নিজেই সলভ করে ফেলছিলাম বাসায়। ঠিক আছে, পরে ক্লাসে যাইতাম, সবার আগে আগে অ্যান্সার ট্যান্সার সব বলে দিতাম। তারপর স্যার আমার সাথে কথা টথা বলতো, তারপর বলতাম যে ঠিক এগুলো শেষ করছি, তো বলতো মতো তাহলে চান্স হবেই। বলছে ঠিক আছে তাহলে। তো এইভাবে আর কি কোচিংটা করি এবং চান্সটা মনে করো করার জন্য অনেক বেশি প্রিপারেশন এভাবে নেই। আর বাসায় ধুমায় যেদিন পড়তাম মনে করো, জিকে যেদিন পড়তাম এক বসাতে 50-60 পেজ করে ফেলতাম। তারপর বাংলা, ইংরেজি, এগুলো ধুমায় পড়তাম আর কি। ঠিক আছে, তখনকার যুগে আমি জুবায়ের জিকে পড়তাম আর কি, আর আজকের বিশ্ব প্রতিদিন 60-50 পেজ পড়ে পড়ে ফেলতাম। আর ম্যাথের জন্য সাইফুরস ম্যাথটা করতাম, ইংলিশ ভার্সনেরটাও করছি। এছাড়া ওই টাইমে একটা ম্যাথ বুলেটিন নামে বই ছিল যেটা এখন পাওয়া যায় না। তো এগুলো আর কি প্র্যাকটিস করতাম ভরপুর। আর ইংলিশের জন্য কম্পিটিটিভ এক্সামস, টপিক ধরে ধরে আর কি শেষ করতাম ব্যাখ্যা সহ। আর ভোকাবুলারি প্রতিদিন 50টা করে পড়ে মুখস্থ করতাম, পরের দিন আবার 50টা, এবং প্রিভিয়াস রিভিশন, এভাবে আর কি আগাইতাম। এবং কোশ্চেন ব্যাংক সলভ করে, কোশ্চেন ব্যাংক থেকে হচ্ছে সব কটা কোশ্চেন, মানে কোন টপিক থেকে আসছে সেগুলো বের করতাম। এইভাবে হচ্ছে আমি আমার প্রিপারেশনটা শুরু করি। এবং আমার যে বন্ধু দু একজন ছিল জাহাঙ্গীরনগরে, তাদের বাসায় ইনভাইট করি। বিশেষ করে ওই ম্যাথের ফ্রেন্ডটা যেটা বললাম বর্তমানে সাউথ ইস্টের টিচার, তো তাকে ইনভাইট করে, ওই হচ্ছে ফার্স্ট টাইমে চান্স পায়, আমি সেকেন্ড টাইমে। পরে ওরা বলে যে দোস্ত আমার কিন্তু চান্স পাইতেই হবে। আর কোন সাবজেক্টটা ভালো হবে ইউনিটের, ইকোনমিক্স নাকি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, বিসিএস ক্যাডার হইতে হবে আমার? বলে যে ইকোনমিক্সই তো বেস্ট। তারপর এখন দেখি যে আসলে ইকোনমিক্স এর উপর আর কি জাহাঙ্গীরনগরে কিছু নাই। ঠিক আছে, আল্লাহর রহমতে জাহাঙ্গীরনগরেও সিআর হয়ে পড়ে ইকোনমিক্স ডিপার্টমেন্টের। পরে 1 বছর পর ছেড়ে দেই, কারণ অন্যান্য জায়গায় ফোকাস করি আর কি, অ্যাডমিশন, এই কোচিং এগুলা। তারপর এইভাবে আর কি চান্সটা করে নিই। টার্গেট রাখছিলাম আগেই কিন্তু, যে হচ্ছে জাহাঙ্গীরনগরের চান্স আমার পেতেই হবে, মাস্ট। ঠিক আছে, যেমনি হোক জাহাঙ্গীরনগরে চান্স পেতেই হবে। এই জন্য আমার বাড়ি আবার রংপুর, মিরপুর কিন্তু নিজেদের বাসা, তো যাওয়ার সময় আর কি একবার এরকম ফ্লাইং কিস দিতাম। কারণ দেখা যাইতো তো, তোমরা জানো যে হচ্ছে সাবান নবীনগর ক্রস করলে তখন হচ্ছে বাম পাশে পড়ে জাহাঙ্গীরনগর, তখন এইভাবে ফ্লাইং কিস করতাম। আবার আসার পথে ডান পাশে পড়ে, তখন আবার একটা ফ্লাইং কিস করতাম। কারণ আমার লাগবে এটা, এটা হলো একটা ব্যাপার ছিল। কারণ জাহাঙ্গীরনগরে যেভাবে হোক চান্স পেতেই হবে। তা পরীক্ষা দিতে গেলাম, পরীক্ষাও লেট করে ঢুকছিলাম। ঠিক আছে, সেখানে একটা কোইন্সিডেন্স বি ইউনিটের। তারপর মনে করে ঢুকলাম অনেক কষ্টে, মানে রোল ভুল করছিলাম আর কি, ভুল রুমে গেছিলাম। পরে আমার রোলটা দেখাইলাম, ওইখানে যারা বিএনসিসি থাকে, এক বড় ভাই, পরে খোঁজ পাইছি তার জুবায়ের নাম। আর ফার্স্ট টাইমে কিন্তু আমি যখন গেছিলাম চান্স 835, ভাবছিলাম যে হবে কিনা। পরে ইকোনমিক্স ডিপার্টমেন্টের এক বড় ভাইরে জিজ্ঞেস করছিলাম, তার নাম ছিল, এখন খুঁজে পেয়েছি, প্রিন্স, যে ভাই হবে কিনা। বলছে যে সেকেন্ড টাইম ট্রাই করো, হয়ে যাবে। পরে সেকেন্ড টাইম ঠিকই ট্রাই করি এবং হয়ে যায়। পরে মনে করো দাগাইছি একদম 80টা, মানে ম্যাথ একদম আমি সবই দাগাইছি আর কি। কারণ সব দাগালেই চান্স থাকে আর কি, যেহেতু নেগেটিভ মার্ক মাত্র 0.20। ঠিক আছে, জাহাঙ্গীরনগরে কিন্তু 0.20 নেগেটিভ, অনেক কম। এই জন্য সব দাগানো একটা ব্রেনের একটা মানে চালাকি আর কি, যারা দাগায় তারাই চালাক। বিসিএস এর ক্ষেত্রে যেমন হচ্ছে 0.50, এখানে আন্দাজে দাগালেই লস, কিন্তু জাহাঙ্গীরনগরে সেটা না। তো এইভাবে আর কি চান্সটা নিজের করে নেই। এবং স্বপ্ন ছিল আগে থেকে যে হচ্ছে জাহাঙ্গীরনগরে পড়বো, ইকোনমিক্স ডিপার্টমেন্টেই পড়বো এবং সিআর হবো, এবং তাই হই। ঠিক আছে, তো নিজের স্বপ্নটা এইভাবে পূরণ করি। আশা করি তোমরাও তোমাদের স্বপ্নটা পূরণ করতে পারবা। আর কোনো কিছু জানার থাকলে আমাকে কমেন্ট করে, আমি তোমাদের জানাবো। আমার অ্যাডমিশন জার্নি তোমাদের সাথে শেয়ার করলাম। ঠিক আছে, তো এইভাবে আর কি নিজেকে গড়ে তুলেছি। তোমরাও পারবা ইনশাল্লাহ। সাবস্ক্রাইব করে পাশে থেকো, তোমাদের ইনশাল্লাহ তোমাদের গোলে নিয়ে যাবোই যাবো।
ইনশাল্লাহ দেখা হবে বিজয়। লাভ ইউ অল। আসসালামু আলাইকুম।